বিভিন্ন সময় অনলাইনে এই একটা নাম আপনার সাথে একটা ট্যাগ নামে হারপিকের সাথেই যুক্ত করে হারপিক মজুমদার এরকম একটা নামে ট্রলও করা হয়। আপনি কি এটা নিয়ে মানে এটা নিয়ে আপনার অবস্থান সেই জায়গাটি পরিষ্কার করবার চেষ্টা করেছেন? মানে এই এই জায়গাটি নিয়ে মানে এই ব্যাপারগুলো মানে আপনাকে এইভাবে এই নামে সম্বোধন করা হচ্ছে হারপিক মজুমদার, সেই নামে বলা হচ্ছে বারবার বারবার বলা হচ্ছে। আমাকে 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 কখনো হারপিক মজুমদার বলা হয়, আমাকে কখনো আওয়ামী লীগের দালাল বলা হয়, আমাকে কখনো বলা হয় যে আওয়ামী লীগের বাচ্চাটা গোলাম বলা হয়, আমাকে কখনো আপনার সন্ত্রাসী বলা হয়, আমাকে বলা হয় আমি ইনস্টিগেট করেছি হত্যা, আমাকে কখনো বিভিন্ন ভাবে আমার অসংখ্য নাম আছে অনলাইনে। হ্যাঁ, তো আপনার কি মনে হয় আপনি যখন একটা লক্ষ্যে থাকবেন, অর্থাৎ একটা পলিটিক্যাল একটা লক্ষ্যের দিকে আগাবেন, আপনি কি কখনো মানে একজন পলিটিশিয়ান বা একজন বক্তা তিনি কি আসলে এই জায়গাগুলোকে ফোকাস করেন? এগুলোকে আমি ইগনোর করেছি আমাদের দেশের পলিটিক্যাল কালচারের একটা অংশ হিসেবে। তাহলে আমার কাছে কখনোই মনে হয়নি। ইয়েস, রিসেন্টলি আমি এটার জবাব ফেসবুক লিখেছি, কারণ দেখেছি যে জিনিসটা এস্টাবলিশ হয়ে গেছে। ফলে আমার কাছে এবার মনে হয়েছে যে এই বিষয়টা আমার কাছে মনে হয় বলা প্রয়োজন বলেছে। জি, ব্যারিস্টার নিঝুম মজুমদার, এবার একটু আসি আপনারা মানে সিলেটের সাবেক মেয়রের যে অভিযোগটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনারা তুলেছেন, ডক্টর ইউনূস সহ 62 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। প্রথমেই একটু শুনতে চাইব যে এই ডক্টর ইউনূস সহ যে উপদেষ্টা পরিষদে সবার নামে অভিযোগ করছেন আপনারা, তখন তো আসলে সেই উপদেষ্টা পরিষদ ছিলই না, যে 5 থেকে 8ই আগস্টের গণহত্যা মানবতা বিরোধী অপরাধের জন্য অভিযোগ করছেন, কিন্তু তখন তো এই উপদেষ্টা পরিষদ ছিলই না, তাদের কেন নাম অন্তর্ভুক্ত করা হলো? আচ্ছা, নাম কেন অন্তর্ভুক্ত করা হয়েছে তার আগে আমার কাছে মনে হয় অপরাধটা বা অভিযোগটা সেটা নিয়ে মনে হয় আমাদের একটু কথা বললে আপনি নামের ব্যাপারগুলো বা কার্যকারণগুলো বলবেন। দেখেন, যিনি এই অভিযোগটার বিবাদী যিনি আছেন, যিনি অভিযোগ করেছেন সিলেটের বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, তিনি মনে করেন যে বাংলাদেশে 3 ধরনের অপরাধ সংঘটিত হয়েছে। সেটি হচ্ছে গণহত্যা, 2 ধরনের, আসলে যেই 4 ধরনের বিচার রোম স্ট্যাটিউট সংবিধান অনুযায়ী করতে পারে সেখানকার থেকে 2টি অপরাধ সংঘটিত হয়েছে, মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা। এবং এই গণহত্যার ক্ষেত্র বলতে গিয়ে তিনি 3টি গোষ্ঠীকে সেখানে নিরূপিত করেছেন। একটি হচ্ছে পলিটিক্যাল গ্রুপকে সমূলে ধ্বংস করা, সেখানে হত্যা করা, দেশ থেকে বাধ্য করা ইত্যাদি। এবং সেই একই ক্রাইটেরিয়া গুলো যায় হচ্ছে বাংলাদেশে যারা ইসলাম ছাড়া, মুসলিম ছাড়া ভিন্ন ধর্মাবলম্বী আছে, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট, এরকম আরো যারা আছে তারা। আর আরেকটি হলো বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ বাহিনী, তাদের উপরে যেই নিপীড়ন গণহত্যা হয়েছে সেগুলো। তো এই অপরাধের কথা বলতে গিয়ে তিনি সেটা দীর্ঘ ব্যাখ্যা দিয়েছেন, তিনি নিজে যেভাবে সাফারার সেই সাফারিংস এর বর্ণনা দিয়েছেন। এবং আমরা যারা এই ড্রাফটিং এর সাথে, আমি যেহেতু ব্যক্তিগতভাবে জড়িত ছিলাম, ফলে আইনি যা যা বিষয় আছে, সাবমিশন আছে, কেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটি গ্রহণ করা উচিত, তাদের অ্যাডমিসিবিলিটি ক্রাইটেরিয়া কি, এবং তারা কেন বাধ্য, আমরা যে আসলে একটা সিগনেটরি কান্ট্রি, এবং কোন কোন ক্ষেত্রে আইসিসি আসলে বিচারগুলো করে, এবং বাংলাদেশে এই যে অপরাধগুলো হয়েছে বলে উনি মনে করেন এটা বাংলাদেশে কেন হবে না, এটা তিনি কেন মনে করেন, এই ব্যাপারগুলো আমরা ব্যাখ্যা করেছি। এবং সেই কারণেই আমরা আইসিসি কে শত উদ্যোগী হয়ে প্রসিকিউটরের অফিসকে আমরা বলেছি যে এটার অভিযোগের তদন্ত করবার জন্য। আনোয়ারুজ্জামান চৌধুরী মনে করেন যে যাদের নাম সেখানে এসছে তাদের নাম আসলে 8 তারিখ থেকে তাদের নাম সেখানে না। তিনি মনে করেন এই মানুষগুলো একটা শুরু থেকে, অর্থাৎ এই পুরো প্রক্রিয়াটার সাথে যে ম্যাট্রিকুলাস ডিজাইন প্ল্যানের কথা ইউনূস বলেছেন সেটার সাথে পুরোপুরি জড়িত তারা। অর্থাৎ তার যে এই পরিষদ গঠন হবে, তারা যে এই পুরো কর্মকাণ্ডটা করবেন, এইভাবে তারা উপদেষ্টা মন্ডলী গঠন করবেন, এটা অনেক আগের থেকে নির্ধারিত। সেই কারণে তিনি তাদেরকে এই পরিকল্পনার অংশ, এই ঘটনার অংশ হিসেবে সেখানে তিনি আমাদেরকে সাজেস্ট করেছেন, আমরা সেখানে নামগুলো উল্লেখ করেছি। বাট আইসিসি যখন এটা তদন্ত করবে, আইসিসি আরো নাম যোগ করতে পারে, আবার আরো কারো নাম বাদও দিয়ে দিতে পারে, এটা আইসিসি তদন্ত সাপেক্ষে। বাট আনোয়ারুজ্জামান চৌধুরী যাদের যাদের নাম মনে করে তাদের নাম দিয়েছে।
জি, মানে তিনি মনে করছেন বলেই এই নামগুলো এই মামলায় বা অভিযোগে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আপনারা বলছি 5 থেকে 8ই আগস্ট পর্যন্ত এই গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধ যেটি আপনারা অভিযোগে বলছেন, মানে এই 5 থেকে 8ই আগস্ট পর্যন্তই দেখছেন। তার আগের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলো প্রসঙ্গে কি আপনারা উদ্বিগ্ন না, বা সেগুলোর প্রসঙ্গে আইনি ব্যবস্থা নেবার কোনো চিন্তা কি আপনারা করেন? একদম। আমরা আমাদের ড্রাফটিং এ আমরা পুরো সময়টা, অর্থাৎ জুন মাসের 23 বা 24 তারিখ থেকে যে আন্দোলনটা শুরু হয়েছে, আমরা বলেছি একদম আন্দোলনের শুরু থেকে 8ই আগস্ট পর্যন্ত যাতে তদন্ত করা হয়। আমরা পুরো সময়টার কথা বলেছি। 5 থেকে 8ই আগস্ট আমরা স্পেসিফিক বলছি এই কারণ 3 দিনের অপরাধের বিচার সরকার বলেছে সরকার করবে না। অর্থাৎ যদি 5 তারিখ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ সরকার থেকে থাকে, যদি সেখানে থেকে থাকে, আমরা বলেছি যে এই কথাটা তো শুধুমাত্র আনোয়ারুজ্জামান চৌধুরীর বক্তব্য তাও না। মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী, তিনি যখন ঢাকা একটি বক্তৃতা বলেছেন যে আপনার কোন একটা প্রোগ্রাম উদ্বোধন করতে গিয়ে 30শে জুলাই তিনি আন্তর্জাতিক যে পরিমণ্ডল যারা আছেন, ইউনাইটেড নেশনস, আইসিসি, তাদের পর্যন্ত সাহায্য চেয়েছেন তদন্তের জন্য। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী শুরুতে কি ওপেন ছিলেন, ওই একই টোনটা আমরা সেখানে বজায় রেখেছি। আমরা এই পুরো সময়টা আসলে এনকোয়ারি চেয়েছি। আপনি বর্তমান প্রধানমন্ত্রী, বর্তমান মেয়র, বারবার বর্তমান বলছেন, আসলে বর্তমান কেন বলছেন? তারা তো 5ই আগস্ট মানে আর তারপর থেকে সাবেক হয়ে গেছেন। কিভাবে? কোন আইনে? সুপ্রিম কোর্ট রেফারেন্সে তার মতামত জানিয়েছে এবং সেখানে স্পষ্ট করা হয়েছে যে সুপ্রিম, প্রথমত দুটো জিনিস বুঝতে হবে শামিনা আপা। সুপ্রিম কোর্টের রেফারেন্স উইল নট ডিকটেট আওয়ার কনস্টিটিউশন। কেমন? সুপ্রিম কোর্ট ইজ এ গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, ঠিক আছে, কিন্তু তিনি চাইলেই আমাদের সংবিধান বদলে ফেলতে পারবেন না। আপনি জানেন সাম্প্রতিক সময়ে যে একটা নথি রেফারেন্স কল করা হয়েছে, যে কে তাকে এটা চেয়েছে, কে আবেদন করেছে, সেই নথি দেওয়া হোক, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট দিতে পারেনি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই সুপ্রিম কোর্টের প্রসঙ্গে আমি আসছি আপনার সাথে, তার আগে এটা বলে নেই সুপ্রিম কোর্ট এই মতামত জানাচ্ছেন, সেই নথি কোথায়? জি, সেই রাষ্ট্রপতি যে এটার জন্য বলেছেন, সেই নথিপত্র সেগুলো কোথায়? আর করা যেতে পারে, মেয়ে হতে পারে, এগুলো তো কোনো বাধ্যবাধকতা না। হ্যাঁ, করা যেতে আপনাকে পারে, ওয়ার্ডিং গুলো খেয়াল রাখতে হবে। করা যেহেতু যেতে পারে, আবার আরেকটা কথা আমি আপনাকে বলে রাখি, করা যেতে পারে মানে পারমিটেড, মানে যেটি করা হয়েছে করা যেতে পারে। আমি যদি আপনার এই যুক্তিও ধরি, আমি যদি আপনার এই সুপ্রিম কোর্টের রেফারেন্সও ধরি, আপনি হয়তো জেনে থাকবেন যে আমাদের সংবিধানের 57 অনুচ্ছেদ বলে পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী থাকবেন। আইনটাই এমন যদি ধরা যাক, আপনার সাথে আমি তাল মিলিয়ে যদি এটা বলি যে সুপ্রিম কোর্টের রেফারেন্স আমি মেনে নিচ্ছি, তাহলেও এখন তিনি প্রধানমন্ত্রী, পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্ট বলে কিছুই না, এটা অবৈধ। আমি আর আপনি, আমাদের দুজনের যদি সৌভাগ্য হয়, আমরা দুজন এটা দেখে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্টকে কিভাবে অবৈধ ঘোষণা করা হয়েছে, ভবিষ্যতে কিভাবে তারা আমাদের এই পুরো রাজনীতিতে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ তৈরি করেছে, যেটা ইনডেমনিটি অধ্যাদেশের আগে। যেমন আপনি জানেন যে আমাদের পঞ্চম সংশোধনী বাতিল করা হয়েছিল। মোশতাক, আপনার জিয়াউর রহমান এবং সায়েম, তাদের পুরো শাসনামলকে অবৈধ ঘোষণা করা হয়েছে মূল সিনেমা হলের একটা মামলার প্রেক্ষিতে বহু বছর পর। ফলে এটা একটা মানে এখানে তর্কের কোনো জায়গাই নাই যে এটা একটা অবৈধ। আপনার মানে আইনজীবী হিসেবে হয়তো আইনের মারপ্যাচ এই বিষয়ে হয়তো ভবিষ্যতে কখনো কোনোভাবে আইনের মারপ্যাচে কি প্রমাণ হবে সেটি আমরা এখনই বলতে পারছি না, কিন্তু যদি ডিফ্যাক্টো আমরা কাউন্ট করি যে ডিফ্যাক্টো হেড তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডিফ্যাক্টো উপদেষ্টা পরিষদ তারা এখন রাষ্ট্র ডিফ্যাক্টো বলতে আমাকে আরেকটু এক্সপ্লেইন যদি করেন, ডিফ্যাক্টো বলতে আপনি কি বোঝাচ্ছেন এখানে? তারাই তো রাষ্ট্র পরিচালনা করছেন নাকি? প্রধানমন্ত্রী, সাবেক যিনি প্রধানমন্ত্রী তিনি তো ভারতে। আপনি এই কথাটা বলতে পারেন শারমিন আপা, আপনি বলতে পারেন, আমি অ্যাপ্রিশিয়েট করব যদি আপনি বলেন যে জোর করে করছে, এটাই তো সত্য, জোর করে ডিফ্যাক্টো জোর করে করছে, আমি আপনার সাথে একমত হব। কিন্তু এটা দেখেন, আমি আওয়ামী লীগ সমর্থন করি না শারমিন আপা, আমি আওয়ামী লীগ সমর্থন করি বা অন্য কেউ বিএনপি সমর্থন করে, কেউ জামাত সমর্থন করে, আসলে এইখানে এই জায়গাটা তর্কের না। আইনে আমি আর আপনি দুজনই যদি আইনের বইটা হাতে নেই, আই এম কোয়াইট শিওর উই বোথ আর কেপেবল এনাফ টু আন্ডারস্ট্যান্ড দ্য সিম্পল article of the constitution. There is no provision called interim government. অন্তর্বর্তীকালীন সরকার যদি ফিরেও আসে,
ত্রয়োদশ সংশোধনী আপনার পুনর্বহালের মাধ্যমে, তারপরেও ইন্টারিম গভর্নমেন্ট বলে কিছু নেই। অন্তর্বর্তীকালীন সরকারটা আলাদা জিনিস, ইন্টারিম গভর্নমেন্ট আলাদা জিনিস, ওই প্রভিশনটাই নেই। তাহলে এটা একটা দখলদার শক্তি বলতে পারেন আপনি, তাহলে আমি আপনার সাথে একমত। মানে আচ্ছা, দখলদার বিপ্লবের মাধ্যমে তো আসলে উচ্ছেদই করা হয়েছে, জোরই তো করা হয়েছে, একরকম জোর করেই তো মানে তাকে। কোনটা বিপ্লব হয়েছে? এই যে জুলাই আগস্ট, এটাকে আপনার কি বলবেন? এটা একটা জঙ্গি হামলা হয়েছে। জুলাই আগস্টে একটা জঙ্গি হামলা হয়েছে। সারা দেশের এত মানুষ, জুলাই আগস্ট বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয়েছে। সারা দেশের এত মানুষ রাস্তায় নেমে আসছে, সবাই আসলে জঙ্গি হামলা। সারা দেশের কত মানুষ এসেছে? আপনার কাছে কোনো ধরনের ডাটা আছে? আমরা যে গণমাধ্যমে 20 কোটি মানুষের মধ্যে আপনি একদম খোলা চোখে যা দেখতে পাচ্ছেন। আমি প্লেন ভিউ দেখবো না তো, আমি কোনোদিনই প্লেন ভিউ দেখবো না। আমি একজন লয়ার, আমার কাজই হচ্ছে খুবই ক্রিটিক্যালি দেখা। নিশ্চয়ই আপনি প্লেন ভিউ দেখতে পারেন, আমি দেখবো না। কিন্তু আমি খুবই ক্রিটিক্যালি, কিন্তু আপনাকে তো প্লেন ভিউটা দেখতেই হবে। ক্রিটিক্যালি দেখবার জন্য খালি চোখে আগে দেখতে হবে, তারপর আপনি সেটা ক্রিটিক্যাল বিশ্লেষণ গণভবনের সামনে যেভাবে আমরা সাধারণ মানুষকে আসতে দেখলাম, ঝাঁপিয়ে পড়তে দেখলাম, বা বিপ্লবের সেই মুহূর্তগুলোতে বা অভ্যুত্থান, বিপ্লব, আন্দোলন যাই বলি না কেন, সেই সময় যেভাবে রাস্তায় মানুষকে নামতে দেখলাম, তারা কারা? তারা সবাইকে আসলে জঙ্গি। আমি তো অনেক চোরকে দেখলাম সেখানে, আমি তো কোনো বিপ্লবীকে দেখলাম না। গণভবনের কথাতে, গণভবনে আমি ডাকাত এবং চোরকে দেখলাম, আমি তো কোনো বিপ্লবীকে দেখলাম না। কোনো বিপ্লবী কি মুরগি চুরি করে? কোনো বিপ্লবী কি ছাগল চুরি করে? কোনো বিপ্লবী কি জায়নামাজ, ঘড়ি চুরি করে? আপনি যদি বলেন যে হ্যাঁ বিপ্লবীরা চোর, আমি আপনার সাথে একমত হবো, বলবো যে ঠিক আছে, বিপ্লব হয়েছে। বিপ্লবীরা তো চুরি করে না, বিপ্লবীরা বিপ্লব করে, বিপ্লবীরা সমাজ বদলায়, বিপ্লবীরা সমস্যার সমাধান করে, মানুষকে আশ্বস্ত করে। কিন্তু বিপ্লবীরা তো মুরগি চোর না, বিপ্লবীরা তো হাঁস চোর না, মাছ চোর না, বিপ্লবীরা তো ধ্বংস করে না। গণভবন তো সরকারি সম্পত্তি, গণভবনের ব্যক্তিগত স্টাফ বাদে বাকি সবকিছু তো সরকারি সম্পত্তি। বিপ্লবীরা তো চোর না। তাহলে আপনাদের কিছু চোরের কথা, চোরকে আপনি বিপ্লবী বলছেন? মানে কিছু চোর, হ্যাঁ নিশ্চয়ই নিন্দনীয়, হাঁস মুরগি ছাগল এগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। আপনার যে পালং শাক চুরি করেছে, যে সরিষা ক্ষেত থেকে সরিষা চুরি করেছে, যে তেলের বোতল চুরি করেছে, যে একটা স্পন্সর বাথরুমের স্যান্ডেল চুরি করেছে, যে বদনা চুরি করেছে, বদনা চোর বিপ্লবী। শ্রীলঙ্কায় কি হচ্ছে? শ্রীলঙ্কায় আসলে সেটাকে আপনি কি বলবেন? আমি শ্রীলঙ্কা নিয়ে কথা বলতে গেলে নিকারাগুয়া নিয়ে কথা বলবো। আপনি বলবেন আমার সাথে? আপনার সাথে আমি কথা বলবো আয়াতুল্লাহ খোমেনিকে নিয়ে। চলেন, লেটস টক অ্যাবাউট পেরু, লেটস টক অ্যাবাউট নিকারাগুয়া, আর্জেন্টিনা। আপনি বিপ্লব যদি মেলাতে চান, আজকে আমি বাংলাদেশের সমস্ত বিপ্লব নিয়ে কথা বলবো। আপনার শ্রীলঙ্কাতে বদনা চুরি করেছে, বদনা চুরি করেছে না, বদনা চুরি করেনি, কিন্তু আমরা তো দেখেছি যে সেখানে কিভাবে মানে বিছানায় শুয়ে কিভাবে দখলদারিত্ব হচ্ছে। শ্রীলঙ্কার তাহলে তো নিশ্চয়ই আমরা শ্রীলঙ্কার এই আন্দোলনটাকে বদনা চোরদের আন্দোলন বলতে পারি না, সেটা আলাদা জিনিস, প্রেক্ষাপট আলাদা। এটা তো চোর, বদনা চোরদের আন্দোলনটা তো হতে পারে। নিশ্চয়ই এটা একটা দৃষ্টিকটু এবং খুবই নিন্দনীয় একটা বিষয়, যে জিনিসগুলো কয়েকটি বিষয় ঘটেছে, কিন্তু এইটা তো গুটি কয়েক মানুষ। কিন্তু গণভবনের সামনে যে বিশাল ঢল দেখা যাচ্ছে, মানে নিশ্চয়ই কয়েকজন বদনা চোর আর মুরগি চোরের গণভবনে হামলা করলো আর এই কারণে প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন, এমনটি না। নিশ্চয়ই এই পরিমাণ মানুষ ছিল, এরকম একটা প্রেশার ছিল বলেই তখন এত ক্ষমতাময়ী প্রধানমন্ত্রী তখন তাকে দেশ ছেড়ে এভাবে করে একরকম। আপনার শব্দ চয়নে আমি একটু দ্বিমত পোষণ করব। মাননীয় প্রধানমন্ত্রী পালিয়ে যাননি। মাননীয় প্রধানমন্ত্রী এই চোর, ডাকাত এবং জঙ্গিদের আক্রমণে তাকে বাংলাদেশের যারা সুরক্ষা দেয়, আইন শৃঙ্খলা বাহিনী, তারা তাকে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করেছেন, উদ্ধার করেছেন। কারণ আপনি কখনো শুনেছেন যে কেউ পালিয়ে যায়, পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশেরই এয়ারফোর্সের অফিসারদেরকে নিয়ে তিনি পালিয়ে যান? শুনেছেন কখনো? এবং তারা কিন্তু চাকুরিতে আছেন। আপনার ব্রিগেডিয়ার জেনারেল খালিদ কামাল, তারপর আরো যারা আছেন, পিজিআর এর কমান্ডার, তারপরে আরো যারা আপনার বিমান বাহিনীর চিফ যিনি আছেন, তারপর সেনাবাহিনীর চিফ যিনি আছেন, তারা তো সবাই অকিবহাল। তাহলে তারা তাকে নিরাপদে উদ্ধার করেছেন। চিফ বলেছেন তিনি যে দেশ ছেড়ে চলে যাচ্ছেন, এই বিষয়টি তার জানা ছিল। এই জায়গাটা আপনাদের একটু ক্লিয়ার হয়ে নিন। প্রথমে এটা আমি ক্লিয়ার হবো, এই যে আপনি বলেছেন পালিয়ে গেছেন, তাহলে আপনাদের সংজ্ঞাগুলো তো বলো অদ্ভুত। বিপ্লবী সংজ্ঞা চোর, যারা চুরি করেছে তাদেরকে বিপ্লবী বলছেন। বাংলাদেশের ইকুইপমেন্ট ব্যবহার করে, বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে, বাংলাদেশের এয়ারক্রাফট ব্যবহার করে, বাংলাদেশের আর্মি নেভি, তাদেরকে ব্যবহার করে প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন।
প্রধানমন্ত্রী এই মুহূর্তে আছে নিরাপদ স্থানে, তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই জঙ্গি হামলা কেটে গেলে অচিরেই কেটে যাবে, তিনি বাংলাদেশে ফিরবেন।